নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। আজ 23শে জানুয়ারি, বাংলার অন্যতম নায়ক, রাষ্ট্রনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। মনে আছে 2022-এ মোদিজি নেতাজিকে নিয়ে নেমেছিলেন, মাথায় অমন এক টুপি পরে নেতাজি হবার অক্ষম প্রচেষ্টা। 150 বছর উদযাপন কমিটি তৈরি হয়েছিল, তাতে সদ্য দলত্যাগী শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডলও ছিলেন। তার আগেরবার নির্বাচনে তৃণমূলের স্টার ক্যাম্পেইনার পরিচালক কৌশিক গাঙ্গুলিও ছিলেন। মোদিজি নেতাজির কথা দেশের মানুষের কাছে নাকি ছড়িয়ে দিতে চান। সত্যি সেসব বুকনি দিয়েছিলেন, সব ভুলে মেরেছেন। সেই 150 বছর উদযাপন কমিটি কি ছিঁড়েছেন তা কেউ জানে না। নির্বাচন আসছে, এবারে নেতাজিকে নিয়ে কোন উচ্চবাচ্য না, নেই। এখন সবটাই রাম রাম। সদিयों का गुलामी ভেঙে নাকি নয়া ভারতের নির্মাণ শুরু হয়েছে। কবে থেকে? 2014 থেকে। গতকাল বলেছিলাম এই নবনির্মাণ নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে কিছু জরুরি কথা, একটা প্রেক্ষাপট। সব রাজনৈতিক দলের একটা ইতিহাস থাকে, তার গঠনের ইতিহাস, তার লড়াইয়ের ইতিহাস, তার জিতে যাবার ইতিহাস, হেরে যাবার ইতিহাস, বর্তমান তো থাকেই। ইতিহাসের কিছু পাতা থাকতেও পারে কালো, কলঙ্কিত অধ্যায়, তা নিয়ে তাদের লজ্জাবোধ থাকতে পারে। ধরুন জার্মানির সরকার, তারা এখনো লজ্জিত সেই কবেকার হিটলারের শাসন নিয়ে। ইতালির সরকার মুখেও আনে না মুসোলিনির নাম। আমেরিকা ক্ষমা চেয়েছে ভিয়েতনামে যুদ্ধের জন্য। এ তো গেল সরকারের কথা। দলের কথা বলতে গেলে আমেরিকার রিপাবলিকানরা নিক্সনের ওয়ারগেট কেলেঙ্কারি নিয়ে এখনো লজ্জিত। ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটাল হিল আক্রমণ নিয়ে লজ্জিত। আমাদের দেশে কংগ্রেস দল লজ্জিত জরুরি অবস্থা জারি করার জন্য, শিখ দাঙ্গার জন্য। তারা বার কয়েক ক্ষমাও চেয়েছেন। আবার একই সঙ্গে দেশ গর্ববোধ করে তার ইতিহাসের জন্য। রাজনৈতিক দলও তাদের লড়াই, তাদের অবদানের জন্য। আমাদের দেশে কংগ্রেস গর্বিত তার স্বাধীনতা আন্দোলনের ইতিহাস নিয়ে, গান্ধী, নেহেরু, প্যাটেল, সুভাষকে নিয়ে। দক্ষিণের ডিএমকে গর্বিত তাদের আন্নাদুরাইকে নিয়ে। কমিউনিস্টরা গর্বিত মিরাট ষড়যন্ত্র মামলা নিয়ে। বিপ্লবীদের নিয়ে যারা আন্দামান থেকে জেল খেটে যোগ দিল কমিউনিস্ট পার্টিতে। তৃণমূল দল কথায় কথায় সিঙ্গুর, নন্দীগ্রাম, কৃষক আন্দোলনের কথা বলেন। সমস্যাটা বিজেপিকে নিয়ে। তাদের সংসদে 303-এর বর্তমান আছে বটে, তাদের ইতিহাস নেই। মানে ইতিহাস বলে যা আছে তা এতটাই কালিমালিপ্ত যে তারা ওই ইতিহাস মুখে আনতে পারেন না। তাদের একজন নেতার নাম বিজেপি নেতা, মন্ত্রী, কর্মীরা নিতে পারেন না, যিনি নাকি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছেন। এই লজ্জা তাদের বাড়ে সেই সব দিনে, যে দিনগুলো স্বাধীনতা আন্দোলনের গৌরবোজ্জ্বল অধ্যায়ের সঙ্গে জুড়ে আছে। গান্ধী হত্যাকারী গডসের পূজারীরা গান্ধীর জন্মদিনে রাজঘাটে জানতো বটে, কিন্তু চোখে মুখে অস্বস্তি। আরএসএস এর লড়াই, সমালোচনা তো ছিল গান্ধীর বিরুদ্ধেই। তার জন্মদিন, মৃত্যুদিনে রাজঘাটে চরখার সামনে বসতে হয়, বসেন, কিন্তু বসতে যে তাদের ভালো লাগে না এ কথা বলাই বাহুল্য। সবেধন নীলমণি বীর সাভারকার, যিনি নিজেই অন্য নামে নিজেকে বীর উপাধি দিয়েছিলেন, তিনি 5 বার ইংরেজদের কাছে মুচলেকা দিয়েছিলেন। সে কি কান্না! আমি তো আপনাদের হয়েই কাজ করব, আমি তো আপনাদেরই লোক হুজুর, আপনারা কিনা আমায় জেলে পুরে রেখে দিয়েছেন। এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। আমায় ছেড়ে দিলে মহারাষ্ট্রের যেসব বিপ্লবীরা আছে তাদেরও উপর থেকে ফিরিয়ে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করে দেব। শুধু আমায় ছেড়ে দিন, আমি জেল থেকে বেরিয়ে আর রাজনীতিই করব না। হ্যাঁ, এসব লিখেছিলেন কোট আনকোট বীর সাভারকার, আরএসএস বিজেপির মতাদর্শের গুরু, আইকন। ওদিকে বাকি নেতা গোলওয়ালকর বা হেটগাঁওকরের কথাও একই রকম। তারা জীবনেও স্বাধীনতা আন্দোলনে আরএসএসকে নিয়ে যাবার কথাও ভাবেননি। শুধু নয়, ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে 42-এর ভারত ছাড়ো আন্দোলনকে কিভাবে স্তব্ধ করতে হবে তার প্ল্যান করেছেন। সেই প্ল্যানে আরেক নেতা, বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ও সামিল ছিলেন। সব মিলিয়ে যা ইতিহাস আছে ওই আরএসএস বিজেপির, সবটাই বিশ্বাসঘাতকতার, কলঙ্কিত ইতিহাস। আর তার চেয়েও কলঙ্কিত তাদের নেতারা। ফিরছি এই আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিজেপি আজ তাদের নাম নিতে পারে না। স্বাধীনতা আন্দোলন যে কোনো ব্যাপারেই তাদের অনাগ্রহ। তারা ওই লজ্জাজনক অধ্যায়কে এড়িয়েই চলেন। তাই তাদের আশ্রয়ে পুরাণ কাহিনীর এক চরিত্র। তবুও বেশ কবছর হলো
তাদের টার্গেট ছিল নেতাজি। কয়েকজন তো এরকমও প্রচার করতে শুরু করেছিলেন যে নেতাজিকে জার্মানি যাবার জন্য অনুরোধ করেছিলেন সাভারকার। যদিও আমরা সবাই জানি তিনি যেতে চেয়েছিলেন রাশিয়ার সাহায্য না পেয়ে অগত্যা জার্মানি গিয়েছিলেন। আসলে গান্ধী নেহরুর সঙ্গে নেতাজির মতের অমিল ছিল। কংগ্রেসের মধ্যে এই দুই মতের লড়াই ছিল। গান্ধী চাননি নেতাজি দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি হন। তার প্রার্থী ছিলেন পট্টাভি সীতারামাইয়া। এরপরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের সাহায্য করা হবে না, যুদ্ধের সুযোগ নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করা হবে, এ নিয়েও মতানৈক্য ছিল। এই মতানৈক্যকে কাজে লাগিয়ে নেতাজিকে গান্ধী নেহেরু কংগ্রেসের বিরুদ্ধে দাঁড় করিয়ে একটা রাজনীতি করার চেষ্টা এখনো চালাচ্ছে বিজেপি বেশ কিছুদিন ধরেই। তার জন্য মিথ্যে প্রচার, আষাঢ়ে গল্প তৈরি করা হচ্ছে, সিনেমা তৈরি করা হচ্ছে, যেন সুভাষ ছিলেন গান্ধী নেহেরুর শত্রু। মাথাতেও নেই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করে নেতাজি তার সৈন্য ব্রিগেডের নাম দিয়েছিলেন গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড। শেষ দিন পর্যন্ত গান্ধীর ওপরে তার আস্থা এতটুকুও কমেনি। গান্ধীকে বাপু তো নেতাজি বলেছিলেন। বিজেপি সেসব ভুলিয়ে প্রচার করতে চায়। এই যে দেখুন, কংগ্রেস আর গান্ধী নেহেরুর বিরুদ্ধচারণ করার জন্য নেতাজিকে তিলে তিলে কষ্ট পেয়ে মরতে হয়েছে, অনামি গুমনামি হয়ে জীবন কাটাতে হয়েছে। না হলে নেহেরুর পুলিশ এসে গ্রেফতার করত, জেলে পুরত, আন্তর্জাতিক আদালতে ফাঁসি দেওয়া হতো, ইত্যাদি ইত্যাদি। এবং এই গুমনামি, যিনি নাকি আসলে নেতাজি পর্দার আড়ালে লুকিয়েছিলেন, তার সঙ্গে সরসংচালক গুরু গোলওয়ালকরের দারুণ পরিচয় ছিল, চিঠিপত্রের আদান প্রদান হতো। সব কটা তথ্য মিথ্যে, কিন্তু তা নিয়ে লেখা হয়ে গেল থানির সাইজের বই, বানানো হলো ছবি, আর হোয়াটসঅ্যাপ তো ছেড়েই দিই, সেখানে তো মিথ্যের কারখানা চালানো হচ্ছে। গতকাল আরএসএস প্রধান মোহন ভাগবত থেকে নরেন্দ্র মোদী সবাই তো ছিলেন সরজু নদীর তীরেই। সেখানেই নাকি গুমনামি, যিনি নাকি আসলে নেতাজি, তাকে গুপ্তার ঘাটে পোড়ানো হয়েছিল মাঝরাতে। কই একবারও তারা ওখানে গেলেন? একবারও সেই গুমনামি প্রসঙ্গ আনেননি। কারণ তাদের নয়া অস্ত্র এখন অনেক ধারালো। নেতাজির আর দরকার নেই, রামের কাঁধে ভর দিয়েই তারাই নির্বাচন পার করে দেবেন, অন্তত সেটাই তাদের ইচ্ছে। কিন্তু এর পরেও যে সুভাষচন্দ্র বসুকে নিয়ে এই মিথ্যে রচনা হচ্ছে তার কিছু লেখার কাজ নিয়ে আসুন আলোচনা করা যাক। আজ নেতাজি আজকের এই আরএসএস বিজেপি তাদের মতাদর্শ নিয়ে কি ভাবতেন, কি বলতেন। প্রথমে একটা ঘটনা বলে নিই। সুভাষ বসু বলেছিলেন, সাম্প্রদায়িকতা ছড়াতে দেব না। হিন্দু মুসলমান বিভাজনকে সামনে নিয়ে যারা সাম্প্রদায়িক রাজনীতি করতে আসবেন তাদের মঞ্চ থেকে নামিয়ে দেব, মাথা ভেঙে দেব। এবার বলুন, কার মাথা ভেঙেছিল? আজকের বিজেপির একমাত্র বাঙালি আইকন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি বক্তৃতা দিতে উঠেছিলেন। সুভাষ বসুর সমর্থক যুবকরা ঢিল ছুঁড়ে শ্যামাপ্রসাদ বাবুর মাথা ফাটিয়ে দিয়েছিল। তাকে অবিলম্বে সভা মঞ্চ থেকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সভা বন্ধ হয়ে গিয়েছিল। তিনি তখনকার হিন্দু মহাসভার হয়ে প্রচার করতে গিয়েছিলেন। কোথা থেকে জানা গেল? শ্যামাপ্রসাদ মুখার্জির ডায়েরি থেকে। তিনি নিজেই এই ঘটনা তার ডায়েরিতে লিখে গেছেন। সে ডায়েরি ছাপা হয়েছে, লিভস ফ্রম আ ডায়েরি। তার 32 পাতায় শ্যামাপ্রসাদ বাবু লেখা থেকে জানা যাচ্ছে, সুভাষ আমাকে সতর্ক করেছিলেন যে আমরা যদি বাংলায় একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠী বানাই তাহলে সেটা জন্মাবার আগেই কি করে ভেঙে দিতে হয় সেটা আমি দেখব। 34-35 পাতায় লেখা আছে। টাউন হলে একটা সভা ডাকা হয়েছিল, সুভাষ সেটা ভেঙে দেন। নেতৃত্ব দিয়েছিলেন শ্রীমতী হেমপ্রভা মজুমদার, লীলা রায়, নরেন্দ্রনাথ চক্রবর্তীরা। কেমন লাগছে শুনতে? বিজেপি নেতার সমর্থকেরা বরঞ্চ গান্ধীর লেখা খুঁজলে কোথাও কোথাও কাজে লাগানোর মতো কিছু কথা পেলেও পাওয়া যেতে পারে। একজন বৈষ্ণব, খাঁটি গোড়া হিন্দুর লেখা থেকে যেরকমটা পাওয়া সম্ভব, কিন্তু নেতাজির লেখায় ছত্রে ছত্রে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হিন্দু মুসলমান সম্প্রীতির কথা লেখা আছে। কোনো একটা জায়গাতেও কোনো কন্ট্রাডিকশন নেই। তিনি তার আইএনএতে সৈন্যদের একসঙ্গে খাবার নিয়ম চালু করেছিলেন। শেষ দিন পর্যন্ত তার সঙ্গের মানুষটার নাম হাবিবুর রহমান। যখন বলা হয় কেবল একজনই যেতে পারবে, একজনেরই জায়গা আছে ওই প্লেনে, তখন তিনি হাবিবুরকেই বেছে নেন।
303 জন লোকসভা সদস্যের মধ্যে একজনও মুসলমান না থাকা সংসদীয় দল বিজেপির পক্ষে এটা বোঝা সম্ভব নয়। সম্ভব নয় বোঝা যে কেন নেতাজির সাধের আইনের উল্লেখযোগ্য কমান্ডাররা ছিলেন মোহাম্মদ জামান কিয়ানি, শাহনওয়াজ খান, প্রেম সাইগল, গুরবাক্স সিং ধিল্লো। কারণ বিজেপির রাজত্বে উল্লেখযোগ্য কোনো পদেই মুসলমানদের, সংখ্যালঘুদের রাখা হয়নি। এটা তাদের দর্শন, যা ছিল নেতাজির ঠিক উল্টো পথের চিন্তা ভাবনা, সাম্প্রদায়িক মতবাদ। আরএসএস বিজেপির মতাদর্শগত গুরু সাভারকার ইংরেজদের কিভাবে সাহায্য করেছিলেন? তিনি হিন্দুদের ব্রিটিশ সেনাতে ভর্তি হতে বলেন, উদ্বুদ্ধ করেন। তার কথা শুনে হিন্দুরা ইংরেজ ফৌজে যোগদান করেছিল। সাভারকার 18 জুলাই 1941-এ লর্ড ওয়াভেলকে টেলিগ্রাম পাঠান। Your Excellency's announcement Defense Committee with its personnel is welcome. Hindu Mahasabha views with special satisfaction appointment of Messrs. Kalikar and Jamnadas Mehta. এই হচ্ছে বিজেপি আরএসএস এর আইকনদের চরিত্র। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 1940-এ নেতাজি এই হিন্দু মহাসভা, যার নেতা আজকের বিজেপির বাংলার আইকন, তাদের আদর্শ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কে বা মুসলিম লীগ সম্পর্কে কি বলছেন? That was a long time ago when prominent leaders of the Congress could be members of the communal organization like Hindu Mahasabha and Muslim League. But in recent times, the circumstances have changed. This communal organization have become more communal than before. As a reaction to this, the Indian National Congress had put into its constitution a clause to the effect that no member of a communal organization like Hindu Mahasabha and Muslim League can be a member of an elective committee of Congress. Netaji Subhash Chandra Bose, Forward Block Weekly, 4th May 1940. তিনি পরিষ্কার জানাচ্ছেন, হিন্দু মহাসভা বা মুসলিম লীগের কোনো নেতা কংগ্রেসের সদস্য হতে পারবে না। সেই আরএসএস বিজেপি আজ সুভাষচন্দ্র বোসের নাম নেয়। তারা নেতাজির রাজনৈতিক পরিচিতির ফায়দা তোলার চেষ্টা করে। এই নিকৃষ্ট দেউলিয়াপনার বিরুদ্ধে আমাদের সরব হতেই হবে। 1997-এ নেতাজির জন্মবার্ষিকী বছরে কেন্দ্র সরকার নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর কয়েকটা বছরের মধ্যেই সব ধামাচাপা পড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কেবল সেই দেশপ্রেম দিবসকে ফেরাতে চেয়েছিলেন। অমনি নতুন কিছু একটা করার তাগিদে মোদিজি পরাক্রম দিবস ঘোষণা করেছিলেন। আজ সেই পরাক্রম দিবস কোথায়? রাম মন্দিরের তলায় চাপা পড়ে গেছে? এভাবেই নেতাজির জন্মদিন নিয়ে একটা প্রহসন শুরু হয়েছে। কেন্দ্র সরকার কাদের? আরএসএস বিজেপির। এই নোংরামোর বিরুদ্ধে সরব হতে হবে। এক আজন্ম সেকুলার রাজনৈতিক নেতার পরিচিতি নিয়ে খেলা করতে দেব না। সাম্প্রদায়িক বিশ্বাসঘাতক সাভারকার, গডসে, গোলওয়ালকর, হেজগাঁওকরের আরএসএস বিজেপিকে নির্দিষ্ট এক ধর্মের মন্দিরের তলায় রাষ্ট্রনায়কের ইতিহাসকে ভুলিয়ে দেবার চেষ্টাকে আটকাবই। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।